ওকে। আচ্ছা, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা হচ্ছে এথিক্স ফর আইটি ওয়ার্কার্স অ্যান্ড আইটি ইউজার্স। এটা আমাদের বইয়ের চ্যাপ্টার 2। তো এখানে আমরা মূলত মেইন যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে আইটি ফিল্ড, হ্যাঁ? যেমন কথার কথা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন, মেশিন লার্নিং বলেন, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বলেন, কিংবা আইটি ইনফ্রাস্ট্রাকচার যে যারা তৈরি করে দেয়, এই ধরনের কোম্পানি যারা আইটি প্রোভাইডার। তো এই প্রফেশনে যারা চাকরি করে তাদের কিছু এথিক্যাল ইস্যু এবং তাদের সাথে যাদের প্রফেশনাল রিলেশনশিপ থাকে তাদের কিছু এথিক্যাল ইস্যু, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এখানে কিছু বিজনেস টার্ম আসবে। হ্যাঁ, এই টার্মগুলা খুব ভালো মতো বুঝবেন এবং এই টার্মগুলোর উপরে কিন্তু পরীক্ষায় আমাদের প্রশ্ন আসবে। তো প্রথমেই যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে প্রফেশনাল, এইটার বাংলা কি? কে বলতে পারবেন? প্রফেশনাল। স্যার পেশাদারিত্ব। হ্যাঁ, পেশাদারিত্ব মানে প্রফেশনালিজম। বেসিক্যালি প্রফেশনাল মানে হচ্ছে পেশাদারি, হ্যাঁ, বা পেশাজীবী, যে ওয়ার্ডটা আমরা বলি, হ্যাঁ? অনেক সময় বলি না যে আমি একজন ধরেন কথার কথা আপনি বললেন আপনি একজন প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার মানে কি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে আপনার অকুপেশন অর্জন করে থাকেন। কেউ আসলো নাকি? একটা আওয়াজ আসলো। আচ্ছা, তো প্রফেশনালের একটা লিগ্যাল ডেফিনেশন আছে। হুম, তো সেই লিগ্যাল ডেফিনেশন অনুসারে প্রফেশনালদের বোঝায় যে রিকোয়ার্স স্পেশালাইজড নলেজ অ্যান্ড এ লং অ্যান্ড ইন্টেন্সিভ একাডেমিক প্রিপারেশন। সো প্রফেশনালদের একটা একাডেমিক স্টাডি করা লাগে। কোনো একটা ইনস্টিটিউশনে তাদের ভর্তি হইতে হয়, একটা সার্টেন ডিগ্রি বা একটা সার্টেন একটা কোয়ালিফিকেশন অর্জন করা লাগে এবং তারা যেই জিনিসটায় প্রফেশনাল সেই জিনিসটা সম্পর্কে তাদের স্পেশালাইজড নলেজ আছে। হুম, তাদের স্পেশালাইজড নলেজ আছে। আচ্ছা, এটার উদাহরণ হিসাবে বলি, যেমন কথার কথা যে আমরা যেমন ডাক্তার, হ্যাঁ? তাহলে ডাক্তার কি এমনি এমনি হওয়া যায়? কিছু বইপত্র পড়লেই কি ডাক্তার হওয়া যায়? হুম, কি মনে হয় স্যাররা? না স্যার, প্র্যাকটিক্যাল অনেক ওয়ার্ক করতে হয়। প্র্যাকটিক্যাল একটা তো আছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আমাকে একটা ইনস্টিটিউশনে ভর্তি হওয়া লাগে, ঠিক না? একটা মেডিকেল কলেজ থেকে পাশ করতে হয়, বুঝতে পারছি? নাহলে জি কিন্তু স্যার। এমবিবিএস ডিগ্রি দিবে না এবং আমি নিজের নামের আগে ডক্টর বসাতে পারবো না। আমার নলেজ থাকতে পারে, আমি নীলক্ষেত থেকে ডাক্তারি বইগুলো কিনে পড়তে পারি, হ্যাঁ, কিংবা ইউটিউবে দেখে দেখে কিছু শিখতে পারি, কিন্তু আমি যদি কোনো মেডিকেল কলেজ থেকে পাশ না করি আমার সার্টিফিকেটে কিন্তু এমবিবিএস বা ডক্টর কথাটা লেখা থাকবে না। বুঝতে পারছি না স্যাররা? হুম। জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে আসি যে প্রফেশনালদের কিছু অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য যদি আমরা একটু দেখি, যে পজেস অ্যাডভান্সড ট্রেনিং অ্যান্ড এক্সপেরিয়েন্স। তো তারা যেই বিষয়ে প্রফেশনাল সেই বিষয়ে তাদের নলেজটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, হাই লেভেলের নলেজ তারা অর্জন করে থাকে এবং তাদের অভিজ্ঞতাও এই বিষয়টা অনেক বেশি। নাম্বার 2, এক্সারসাইজ ডিসক্রেশন অ্যান্ড জাজমেন্ট ইন দেয়ার ওয়ার্ক। তাহলে আমরা যদি একটু দেখি যে এই ডিসক্রেশন শব্দটার অর্থ কি, হ্যাঁ? ডিসক্রেশন, হ্যাঁ, ডিসক্রেশন, এটার মানে কি? যে কোয়ালিটি অফ বিহেভিং অর স্পিকিং ইন সাচ এ ওয়ে অ্যাজ টু অ্যাভয়েড কজিং অফেন্স অর রিভিলিং কনফিডেন্সিয়াল ইনফরমেশন। এই ওয়ার্ডটা আগে কখনো শুনছেন? ডিসক্রেশন আগে কখনো শুনছেন? স্যাররা? না স্যার। আচ্ছা, তো ডিসক্রেশন মানে হচ্ছে কি, যে একজন প্রফেশনাল যখন তার কাজ করে থাকেন তখন তার কাছে কিছু কিছু ইনফরমেশন থাকে যেটা গোপনীয় ইনফরমেশন। এই ধরনের গোপনীয় ইনফরমেশন উনি সাধারণত শেয়ার করেন না। বুঝতে পারছি? যেমন কথার কথা আপনি ডাক্তারের কাছে গেলেন, তো তো আপনি তো একটা রোগ নিয়ে গেছেন, তো ডাক্তার কি এই এই রোগের কথাটা অন্য কাউকে প্রকাশ করে? হুম। না স্যার। কিংবা আমরা লয়ারের কথা ভাবতে পারি, একজন লয়ারের কাছে মানুষ কিন্তু ক্রিমিনাল অফেন্স করেও যায়, যায় না?
হুম? মানুষ দেখা যাচ্ছে এটা খুন করেও লয়ার লয়ার ধরে। তো তখন কি লয়ার পুলিশকে ফোন দিয়ে বলে, 999 এ ফোন দিয়ে বলে, এই খুনি তো আমার বাসায় আসছে। হ্যাঁ, একে ধরে নিয়ে যান। বলে? না স্যার। না। কারণটা কি? কারণ প্রফেশনাল সেটআপে ক্লায়েন্ট এবং প্রফেশনালের মধ্যে একটা ডিসক্রেশন, একটা গোপনীয়তা, একটা যেটাকে আমরা বলি হচ্ছে কনফিডেনশিয়ালিটি। এরকম একটা কনফিডেনশিয়াল একটা ইনফরমেশন থাকে যেই জিনিসগুলা সাধারণত প্রফেশনালরা আউটসাইডে প্রচার করেন না। হুম? যেমন এই যে আমরা কয়েকদিন আগে দেখলাম না যে ক্রিকেটার তামিম ইকবাল হার্ট অ্যাটাক করলো আর তার ডক্টর এসে প্রেস কনফারেন্সে বলল উনি ধূমপান করেন। তো এইটা কিন্তু আনপ্রফেশনাল। কারণ সে ধূমপান করে কি করে না এটা তার এটা তার পার্সোনাল বিষয়। এটার জন্য ডাক্তার তাকে বলতে পারে যে হ্যাঁ, আপনি সিগারেট খাবেন না বা সামথিং। কিন্তু এটা তো আমার আমার জানার দরকার ছিল না। আমার দরকার ছিল? বলেন তো? না স্যার। হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে উনি প্রফেশনালিজম বা প্রফেশনাল ম্যানারে কাজটা ভালো করেন নাই। আচ্ছা যাই হোক, কন্ট্রিবিউট টু সোসাইটি অ্যান্ড অ্যাসিস্ট আদার প্রফেশনাল। তো প্রফেশনালরা যেহেতু একটা সাবজেক্টে এক্সপার্ট, তারা সোসাইটিতে কন্ট্রিবিউট করে থাকে। তারা যে বিষয়টায় এক্সপার্ট থাকে সেই বিষয়ে তারা সোসাইটির আদার মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। এবং অ্যাসিস্ট আদার প্রফেশনাল, সো তাদের জুনিয়র, তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে গাইডলাইন দেওয়া, এই ব্যাপারগুলোও প্রফেশনালরা প্র্যাকটিস করে থাকেন। পার্টিসিপেট ইন এ লাইফ লং ট্রেনিং প্রোগ্রাম। একজন ধরেন এই যে ডাক্তার হইলাম আর কোনো পড়াশোনা করলাম না, সারা জীবন যা পারছি তাই, এরকম না। ঠিক আছে? একজন প্রফেশনাল সারা জীবন লাইফ লং তার কন্টিনিউয়াসলি তার যেটাকে আমরা বলি যে তার নাইফের এজটা সে শার্পেন করতে থাকে, হ্যাঁ? তার টুলস গুলা সে সবসময় শার্প রাখে। হ্যাঁ? সে কখনোই এমন না যে আমি পাস করছি আর আমার পড়াশোনার প্রয়োজন নেই। এরকম না। সে সবসময় লেটেস্ট জিনিসগুলা, লেটেস্ট রিসার্চ গুলা, এই সম্পর্কে রিসার্চ, ট্রেনিং সবসময় তার চলতেই থাকে। অ্যান্ড ফাইনালি হ্যাভ স্পেশাল রাইটস অ্যান্ড ক্যারি আউট স্পেশাল রেসপন্সিবিলিটিস। আচ্ছা, এই স্যাররা আমরা অনেক সময় দেখি না যে আপনার এই সদর হাসপাতালগুলাতে ওয়ার্ড বয় কিংবা এই ধরেন বুয়া বা এই ধরনের ওনারাই সিজার করে ফেলতেছে, এরকম দেখি না জি অনেক স্যার। সময়? ইন্টার্নশিপ ইঞ্জিনিয়ার গুলো হ্যাঁ, মানে ইন্টার্নশিপ ডক্টর গুলো এই কাজটা বেশি করে হ্যাঁ, আর কি। ইন্টার্ন ডক্টররা এই কাজ করে থাকে। তো ইন্টার্ন ডক্টরের বিষয়টা আলাদা, কারণ আপনি বোধহয় জানেন না যে ইন্টার্ন ডক্টররা কিন্তু অলরেডি এমবিবিএস পাস। বুঝতে পারছি, তারা অলরেডি সার্টিফাইড, মানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের অলরেডি তারা রেজিস্টার্ড নাম্বার হোল্ডার। ইন্টার্ন তারা করতেছে হচ্ছে এমবিবিএস পাশের পরে 2 বছর বা 1 বছর ইন্টার্ন করা বাধ্যতামূলক এই জন্য। সেটা সমস্যা না, মেইন সমস্যাটা হচ্ছে ওয়ার্ড বয় কিংবা বুয়া যদি সিজারিয়ান করে ফেলে। বুঝতে পারছি, এইটা হচ্ছে মেইন সমস্যা, কারণ তার কিন্তু এমবিবিএস ডিগ্রিটা নাই। হ্যাঁ, এবং বাংলাদেশের বর্তমানে যে আইন সেই অনুসারে বিএমডিসি কোনো রেজিস্ট্রেশন মানে যে নাম্বারটা, এই নাম্বার ছাড়া আপনি কিন্তু সার্জারি করতে পারবেন না। আচ্ছা, এমন হইতে পারে না যে সে খুব ভালো কাজ পারে? হ্যাঁ, হইতে পারে যে কাজ করতে করতে ডাক্তারদের সাথে শিখতে শিখতে শিখছে। যত ভালো কাজই পারুক, এই কাজ করার রাইটস তার নাই। বুঝতে পারছি? হুম? জি স্যার। আচ্ছা, যেমন কথার কথা আপনি ধরেন আপনি আপনার ছোট ভাই বোন বা কারো বন্ধু, কারো পেট খারাপ, তা আপনি দু একটা ওষুধের নাম বলে দিতে পারবেন না? হুম? এই জি স্যার। খায়ও, হ্যাঁ, ফ্লাজিল খায়ও বা মেট্রোনিডাজোল টাইপের দু একটা ওষুধের নাম বলে দিলেন। হ্যাঁ, তো ভালো। এখন এই জিনিসটাকে আপনি কোথাও প্রেসক্রিপশনে লিখে দিতে পারবেন কাউকে? না স্যার, এটা রাইটস আমার নাই। এটার রাইটস হয়তো আমার জেনারেল একটা নলেজ আছে যে আচ্ছা 3 দিন 3টা করে ওষুধ খেলে সেরে যাবে। কিন্তু এরপরে যদি না সারে, তারপরেও যদি বাথরুম বন্ধ না হয়, তখন কি হবে? তখন তো আর আমার জানা নাই কিছু। তো এই হলো বিষয়টা। সো প্রফেশনালদের এই ধরনের বিষয়গুলো আমরা একটু দেখলাম। আচ্ছা, তো এর পরের যে কোশ্চেনটা আসতেছে সেটা হচ্ছে এই যে আমরা যারা আইটি ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক করি, আমাদের কি প্রফেশনাল হিসাবে কাউন্ট করা হয় কিনা? তো আমরা এই পুরা অধ্যায়টাই, পুরা চ্যাপ্টারটাই যখন পড়বো, এটা নিয়েই আলোচনা থাকবে, বিভিন্ন অ্যাঙ্গেলে কথাবার্তা থাকবে। তো শর্ট একটা অ্যান্সার বলি, শর্ট অ্যান্সার হচ্ছে বাই লিগ্যাল ডেফিনেশন আইটি ওয়ার্কারদেরকে প্রফেশনাল হিসাবে কনসিডার করা হয় না। বুঝতে পারছি স্যার? বাই লিগ্যাল হুম। ডেফিনেশন আইটি লেভেলে, আইটি ইন্ডাস্ট্রিতে যারা জব করে, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হোক,
এদিকে ডেটা সায়েন্টিস্ট হোক, কি ইউআই ইউএক্স ইঞ্জিনিয়ার হোক, অ্যাপস ডেভেলপার হোক, হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ, তাদেরকে প্রফেশনাল হিসাবে কনসিডার করা হয় না। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা একটু আস্তে আস্তে বুঝবো, কারণ সামনে আরো 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 কিছু বিশদ আলোচনা আছে। স্যার কি বলা হয় তাহলে আইটি সেক্টরে যারা জব করে মানে তাদের? ধরেন, মানে সব ওয়ার্কার তো সবাই, ঠিক না? আমরা সবাই এমপ্লয়ি, কিন্তু এই প্রফেশনালের যে লিগাল যে ডেফিনেশনটা, যেমন ধরেন ডক্টর বা উকিল, তাদের থেকে আমাদের লাইন অফ প্রফেশনটা একটু অন্যরকম না? হুম? আমাদের কি জি। এরকম কোনো সরকারি রেজিস্ট্রেশন নাম্বার নেওয়া লাগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য? হুম? এরকম তো কিছু নাই, শুনছেন কখনো? আমরা গ্রাজুয়েট করলেই হয় বা গ্রাজুয়েট না করলেও চলে। তো এই বিষয়গুলো আমরা একটু একটু করে আলোচনা করব। তো আমরা এই ক্ষেত্রে আইটি প্রফেশনালরা লিগ্যাল যেই প্রফেশনাল ডেফিনেশন সেই অনুসারে প্রফেশনাল আন্ডারে পড়ি না, বাট আমরা ওভারঅল নিজেদেরকে আইটি ওয়ার্কার বা আইটি এমপ্লয়ি, হ্যাঁ, বা আইটি সেক্টরে জব জব হোল্ডার এই ধরনের পরিচয় দিতে পারি। আচ্ছা, এখন আসবো হচ্ছে যে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, তাদেরকে স্টেক হোল্ডার পড়াইছিলাম কয়েক ক্লাস আগে। স্টেক হোল্ডার কার মনে আছে? স্টেক হোল্ডার কারা? আচ্ছা, সবাই স্টেক হোল্ডার, যারা বিভিন্ন কোম্পানিতে আছে সবাই এক একজন স্টেক সবাই হোল্ডার। বলতে যেরকম ওনার, এমপ্লয়িজ, হ্যাঁ, তারপরে কাস্টমার্স ইত্যাদি ইত্যাদি, মানে একটা অর্গানাইজেশনের সাথে রিলেটেড যারা যারা আছে সবাই হচ্ছে এই কোম্পানির স্টেক হোল্ডার। তো এরকম বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আইটি এমপ্লয়ীদের বা আইটি ওয়ার্কারদের একটা প্রফেশনাল রিলেশনশিপ, এবং এই প্রফেশনাল রিলেশনশিপে কি কি ধরনের এথিক্যাল ইস্যু হইতে পারে, সেই জিনিসগুলো আমরা একটু দেখব। আচ্ছা, প্রথম কথা স্যাররা, এমপ্লয়ার কারা? এমপ্লয়ার, এমপ্লয়ার কারা? যারা জব করে সবাইকে ওখানে। একসাথে স্যার এমপ্লয়ার বলা হয়। না না, আগের জন কি বলতেছিলেন একটু বলেন তো? যারা জব, স্যার ওই স্যার, কোম্পানির আন্ডারে কয়েকজন যারা এমপ্লয়ি মিলে কাজ করে। এমপ্লয়ার হয় আর কি। না না, তো হইল না কথাটা। এমপ্লয়ার মানে হচ্ছে জব প্রোভাইডার, আপনার মালিক, কোম্পানির মালিক বা কোম্পানির ম্যানেজার, বুঝতে পারছি? হ্যাঁ, আর যে চাকরি করে, বাংলাতে যা স্যার কর্মকর্তা যেটারে বলে আর কি। হ্যাঁ, মানে কর্মকর্তা, কর্মকর্তাও তো আসলে এমপ্লয়ার না, এমপ্লয়ার বেসিক্যালি ওনার, অর্থাৎ যে আপনাকে হায়ার করতেছে, হুম, আমার কোম্পানির মালিক। আর যারা চাকরি করি আমরা তাদেরকে কি বলে? এমপ্লয়ি স্যার। এমপ্লয়ি। হ্যাঁ, ভেরি গুড। এমপ্লয়ার হচ্ছে যে আমাকে জব দিচ্ছে, আর এমপ্লয়ি মানে হচ্ছে যে জব করতেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এমপ্লয়ার বা মালিকের সাথে কি কি এথিক্যাল ইস্যু হইতে পারে? আসেন, তো প্রথম যেই এথিক্যাল ইস্যুটা আছে সেটা লেখা আছে হচ্ছে সফটওয়্যার পাইরেসি। তো প্রফেশনাল সেটআপে আমরা অনেক ধরনের অ্যাপস বা সফটওয়্যার ইউজ করে থাকি, যেগুলা মূলত কিন্তু ফ্রি ভার্সন না। হ্যাঁ, এগুলা অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখা যাচ্ছে ক্র্যাক ভার্সন ইউজ করতেছি, বা একটা লাইসেন্স কিনেই দেখা যাচ্ছে অনেকগুলা কম্পিউটারে আলাদা আলাদা ভাবে ইনস্টল করতেছি। একটা উদাহরণ বলি, আমাদের কম্পিউটারে যেই উইন্ডোজ গুলো আছে, স্যারদের কয়জনের উইন্ডোজ গুলো অ্যাকচুয়াল, মানে অরিজিনাল উইন্ডোজ? চিন্তা করেন তো। স্যার আমার মনে হয় কারো কাছে নাই, যে না, নতুন কারো কারণ ল্যাপটপ নাই ছাড়া। তা না, যাদের না, কারো কারো বেশিরভাগই থাকে, সবাই হ্যাঁ, যে ক্র্যাক স্যার, হ্যাঁ, বেশিরভাগই হ্যাঁ, সবাই ক্র্যাক ইউজ করে। ক্র্যাক ইউজ করে, এক্স্যাক্টলি। বা এইভাবে চিন্তা করেন তো, আমরা সোনারগাঁ ইউনিভার্সিটিতে যখন ল্যাব করি, আমাদের ল্যাবগুলোতে মধ্যে 60-70টা করে পিসি থাকে। আপনার কি মনে হয় এগুলো প্রত্যেকটা উইন্ডোজ কেনা? না স্যার। না, হয়তো একটা দুইটা 4-5টা কিনছে, বাকিগুলো ওই একটা দিয়েই একই লাইসেন্স কি দিয়ে করে ফেলছে। আচ্ছা, তো এই জিনিসটা আসে আহ, মূলত বাজেট কনস্ট্রেন্টের কারণে। তার মানে হচ্ছে যে আমাদের এখানে 60-70টা পিসি, এটার জন্য আলাদা আলাদা লাইসেন্স কেনার জন্য হয়তো বাজেট নাই। এটা হইতে পারে না? হুম, এটাই তো মেন ইস্যু হ্যাঁ, স্যার এটাই তো মেইন এখানে। ইস্যু। তো সেই ক্ষেত্রে এই যে আপনাদের বলছিলাম না যে ইথিক্সের বিষয়গুলো আসলে একদম মানে ব্ল্যাক এন্ড হোয়াইট না, যে হ্যাঁ এইটাই করা যাবে না, ওটা করা যাবে না, আপনাকে অনেক বিষয় ভাবতে হবে। একটা ভার্সিটির বাজেট নেই, কিন্তু তার তো স্টুডেন্ট আছে, তাদের জন্য তো ল্যাব বসাইতে হবে। তো সেই ক্ষেত্রে একটা সলিউশন হইতে পারতো যে ধরেন কথার কথা ফ্রি যে অপারেটিং সিস্টেম ডিস্ট্রিবিউশন গুলো থাকে, লিনাক্স বা এই ধরনের কিছু চালানো। সেই ক্ষেত্রে উইন্ডোজ ইনস্টল না দিয়ে সবগুলা
লিনাক্স ইনস্টল দিলাম। হুম? এবং এই এক্সাক্ট কাজটা কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি করে। ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রত্যেকটা পিসিতে আপনার লিনাক্স ইনস্টল দেওয়া, কোনো পিসিতেই উইন্ডোজ ইনস্টল দেওয়া নাই। এটার রিজনটা কি? ওরা ওই লাইসেন্সিং এর ঝামেলার মধ্যেই যায় না। বুঝতে পারছি? জি স্যার। ওকে। আচ্ছা, যাই হোক, আবার আরো কাহিনী আছে, এটারও কিছু ড্রব্যাকস আছে। কারণ লিনাক্স আবার মনে করেন যে আমরা টেকনিক্যাল লোকেরা নাই কষ্ট করে বুঝে নিলাম, কিন্তু ইউনিভার্সিটির মধ্যে সিএসসি স্টুডেন্ট থাকবে, ইংলিশের স্টুডেন্ট থাকবে, হ্যাঁ, বিবিএ স্টুডেন্ট থাকবে, তারা তো এত ভালো বুঝবে না। তাদের জন্য তো মাইক্রোসফটটাই দরকার। হ্যাঁ, এটাও একটা ইস্যু না? জি স্যার। হ্যাঁ, তো সো এইরকমই ব্যাপার। যেমন আপনারা সিএসসি স্টুডেন্ট, আপনারা ভালো বুঝেন, ওকে, ভেরি গুড। কিন্তু এই ল্যাবেই তো মেকানিক্যাল স্টুডেন্ট আসবে, ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আসবে, ওরা তো উইন্ডোজ ছাড়া কিছুই বোঝে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আসলে মাল্টি ফ্যাসেটেড চিন্তা করতে হয়, যে একদিক থেকে চিন্তা করলে এথিক্স এর অ্যাকচুয়াল অ্যান্সার আসে না, নানান ভাবে আসে। একটা ল যদি আসে, লটা এথিক্যাল কিনা, এটা অনেক অ্যাঙ্গেল দিয়ে বিচার করতে হয়। হ্যাঁ, সবসময় যে জাস্ট মানে আমার কাছে মনে হইলো যে এটাই লজিক্যাল আর এটাই কারেক্ট, তা না। হ্যাঁ, লজিক আরো অনেক দিক থেকে থাকতে পারে। তাহলে পাইরেসি ইস্যুটা দেখলাম। ট্রেড সিক্রেট: information that is of economic value and has required effort or cost to develop and has some degree of uniqueness or novelty. আচ্ছা, এটা কি জিনিস? স্যার, ট্রেড সিক্রেট মানে হচ্ছে কোম্পানির এমন কিছু সিক্রেট বা এমন কিছু ইউনিক ইনফরমেশন, যেই ইনফরমেশনগুলো যদি অপোনেন্ট কোনো কোম্পানির হাতে যায়, তার অনেক ক্ষতি হবে। এই ইনফরমেশনগুলো ডেভেলপ করার জন্য তার অনেক যথেষ্ট পরিমাণ সময়, এফোর্ট, এমপ্লয়ি আওয়ার্স, অনেক রিসার্চ, অনেক কিছু খরচ হয়েছে। এখন এই ইনফরমেশনটা সে একটা ইউনিক বা নভেল, এখানে একটা ওয়ার্ড ইউজ করছেন, নভেল। এই ওয়ার্ডটার মিনিং কি? নভেল, এই ওয়ার্ডটার মিনিং কি? কে বলতে পারবেন? নভেল বা নভেলটি, হুম, এটার মিনিং কি? কেউ একজন? ভুল হোক, সমস্যা নেই, আমি তো নাম্বার দিচ্ছি না। অরিজিনাল হ্যাঁ টাইপের হ্যাঁ, কাছাকাছি, অরিজিনাল। বেসিক্যালি নভেল শব্দের অর্থ হচ্ছে নতুন। হ্যাঁ, যেমন আপনাদের মনে আছে যখন কোভিড আসছিল, আমরা বলতাম নোভেল করোনা ভাইরাস, মনে আছে? নভেল করোনা ভাইরাস, এই কথাটা আমরা বলতাম জি না? জি মানে কি? যে এরকম করোনা ভাইরাস আগেও ছিল, কিন্তু এই স্ট্রেনটা নতুন। হ্যাঁ, বা যেমন আপনারা যখন ফাইনাল ইয়ারে যাবেন, তখন প্রজেক্ট ডিফেন্সের সময় আমরা বলবো আপনার কাজের নভেলটি কি, মানে কি নতুনত্ব কি, কেন এই কাজটা আপনি করলেন, কেন এই প্রজেক্ট আপনি করলেন, কেন রিসার্চটা করলেন, এই ধরনের বিষয়। আচ্ছা, তো এটার উদাহরণ হিসাবে কি বলা যায়? যেমন কথার কথা চিন্তা করেন স্যাররা, যে স্যাররা কি কখনো খেয়াল করছেন যে আপনাকে যদি কোকা কোলা বা পেপসি বা মোজো বা এগুলা চোখ বন্ধ করেও খাইতে বলে, আপনি টের পান যে কোনটা কি? হুম, জি স্যার, পাওয়া যায়। হ্যাঁ, একটা ইউনিক একটা টেস্ট কিন্তু আছে। যেমন মানে পেপসি পেপসি খাচ্ছেন, বুঝতে পারবেন কিন্তু এটা পেপসি। আবার কোকা কোলা খাচ্ছেন, এটা যে কোকা কোলা এটা বোঝা যাচ্ছে, বা এই যে মোজো খাচ্ছেন, এটা যে মোজো এটা বোঝা যাচ্ছে। আরসি আরসি যে একটা ইউনিক টেস্ট বোঝা যাচ্ছে। এরকম আমরা অনেক সময় দেখি না? জি স্যার। হ্যাঁ, এটার রিজনটা হচ্ছে যে আপনার বেসিক্যালি এই কোম্পানিগুলা যে অরিজিনাল ফর্মুলাটা, হ্যাঁ, অ্যাকচুয়াল যে সিরাপ, এই সিরাপের ফর্মুলাটা সারা ওয়ার্ল্ডে সেম। এটা বাংলাদেশেও যা, আমেরিকাও তা, জাপানেও তাই, মালয়েশিয়াও তাই, সৌদি আরবেও তাই, সব জায়গায় সেম। ডিফারেন্সটা আসবে হচ্ছে পানি, চিনি এবং অন্যান্য অনুপাত। এই অনুসারে টেস্টের একটু ডিফারেন্স আপ ডাউন হয়, বাট একটা কমন টেস্ট আপনি সারা ওয়ার্ল্ডেই পাবেন। বুঝতে পারছি? হ্যালো? স্যার, কমন টেস্ট তো পাওয়া যায় না স্যার, সবগুলাই ভিন্ন ভিন্ন। না না, ওই যে বললাম যে ধরেন কোকা কোলা বাংলাদেশে একটা খাইলেন, ধরেন কথার কথা জাপানে একটা খাইলেন, আপনার কাছে কিন্তু একটা কাছাকাছি একটা টেস্ট আসবে। বুঝতে পারছি? যদিও বাংলাদেশেরটাই প্রচুর পরিমাণে পানি মিশানো হয়, বাট অন্যান্য কান্ট্রিগুলোর কাছাকাছি কিন্তু সিমিলার একটা টেস্ট পাওয়া যায়। এটার যে অরিজিনাল ফর্মুলাটা, এইটা হচ্ছে ট্রেড সিক্রেট। একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, তারা ধরেন একটা নতুন ওষুধ নিয়ে আসলো, সেই ওষুধটার যে ফর্মুলাটা, এটা হচ্ছে ট্রেড সিক্রেট।
বুঝতে পারছি? আমাদের আইটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলি, একটা অ্যাপস বা একটা সফটওয়্যারের ইউআই ইউএক্স ডিজাইন কিংবা ভিতরের সফটওয়্যারের একটা পার্টিকুলার অ্যালগরিদম বা কোড, এটা হচ্ছে ট্রেড সিক্রেট। কারণ এই কোডটা ডেভেলপ করতে কোম্পানির অনেক খরচ হয়েছে না, সময় নষ্ট হয়েছে না। হুম। জি স্যার। হ্যাঁ। সো এবং এই কোডটা যদি আরেকটা কোম্পানি খুব ইজিলি পেয়ে যায়, তাহলে ওই কোম্পানিটা খুব ইজিলি আপনার ফিচারটা নিয়ে আসতে পারবে না। জি স্যার। হ্যাঁ। সো এটাই হচ্ছে বিষয়। তো এই ট্রেড সিক্রেটের তাহলে ট্রেড সিক্রেট রিলেটেড ইস্যুটা কি? ইথিক্যাল ইস্যুটা হচ্ছে মেইনলি যখন এমপ্লয়িরা জব ছেড়ে আরেকটা কোম্পানিতে যায়। তো এমপ্লয়িরা যেহেতু কাজ করে, তারা ইনএভিটেবলি এইসব ইউনিক ইনফরমেশন বলেন বা এসব সিক্রেট ইনফরমেশন এগুলা তারা জানে। তো এই ধরনের কি এমপ্লয়ি মানে ইম্পর্টেন্ট এমপ্লয়িরা যখন জব ছেড়ে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যায়, তখন ইনএভিডেন্টলি আপনার এইসব ট্রেড সিক্রেট গুলাও আপনার কোম্পানি থেকে অপোনেন্ট কোম্পানির কাছে চলে যায়। এটা আটকানোর কোনো ওয়ে নেই। ধরেন আপনি কোডের কথাই বলি। আচ্ছা, কোড আপনি নিতে না দিলেন, কিন্তু ওর মাথাটা কি আপনি রেখে দিতে পারবেন? হুম। না স্যার। ওর মাথাটা তো সে নিয়ে যাচ্ছে। সে যদি এই কোড ১ মাস আগে লিখতে পারে, এই কোড তো সে ওই কোম্পানির জন্যও লিখবে। বুঝতে পারছেন না বিষয়টা? তাহলে এটা একটা এথিক্যাল ইস্যু দাঁড়ায় এমপ্লয়ারের সাথে, যে এমপ্লয়িরা যখন জব ছেড়ে অন্য কোম্পানিতে জব সুইচ করে, তখন সাথে সাথে তাদের ট্রেড সিক্রেট গুলোও অন্য কোম্পানিতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। বুঝতে পারছি? জি স্যার। ওকে। এবার আসে হচ্ছে হুইসেল ব্লোয়িং। এটা একটা টেকনিক্যাল টার্ম, এটা একটা বিজনেস টার্ম। তো হুইসেল ব্লোয়িং এর বিষয়টা কি? এফোর্ট বাই অ্যান এমপ্লয়ি টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন টু এ নেগলিজেন্ট, ইলিগাল, আনএথিক্যাল অর অ্যাবিউজিভ অ্যাক্ট বাই এ কোম্পানি দ্যাট থ্রেটেন্স দ্য পাবলিক ইন্টারেস্ট। আচ্ছা, এটা কিরকম? ধরেন যে আপনি একটা কোম্পানিতে আছেন এবং আপনার কোম্পানি হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন কাজ টেন্ডার ভিত্তিক করে থাকে। তো এটার জন্য আপনারা গভর্নমেন্ট লেভেলের বিভিন্ন ইঞ্জিনিয়ারদের অনেক টাকা পয়সা ঘুষ দেন। বুঝতে পারছেন গল্পটা? ওকে। তো এখন আপনি আপনার ম্যানেজমেন্টকে জানাইলেন, হ্যাঁ, ওই যে আপনাদের ফার্স্ট ক্লাসে পড়ছিলাম যে একটা ওপেন এনভায়রনমেন্ট থাকতে হবে যাতে ম্যানেজমেন্টকে কোনো সংকোচ ছাড়াই এথিক্যাল ইস্যুগুলো সম্পর্কে জানানো যায়। তো আপনি জানাইলেন যে স্যার, এই যে কাজটা হচ্ছে এটা তো ভালো হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, হ্যাঁ, এটাতে অ্যান্টি করাপশন আমাদেরকে ধরতে পারে, এই সেই। তো বলেন তো অধিকাংশ ক্ষেত্রে আপনার ম্যানেজমেন্ট কি বলবে এই কথার উত্তরে? হুম। কি মনে স্যার হয়? আবার ওই একটু তো রিকল বিষয়টা রিকল দেখতেছি। করে। একজন একজন বলেন তো, একটু আমি শুনতে পারি নাই। প্রশ্নটা আবার কেন স্যার? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি কোম্পানিতে বলেন যে স্যার, আমরা যে ঘুষ টুস দিচ্ছি এই কাজটা ভালো হচ্ছে না, তখন আপনার স্যার আপনাকে কি বলবে? হুম। বলবে যে এটা বিষয়টা দেখতেছি, এটা নিয়ে তো আমার মাথা ঘামানোর দরকার নাই। এইটাই, অনেকটা এরকমই। মানে মোস্টলি এরকমই একটা অ্যান্সার আসবে, যে যান নিজের কাজ করেন, আপনার এত কিছু বোঝার দরকার নেই। হ্যাঁ, বা আমরা আমরা এগুলো আপনি বুঝবেন না, এরকম টাইপের একটা। এরকম কথা বলার পর আপনার কিছুটা মন খারাপ, মেজাজ আরো বেশি খারাপ। তা আপনি বললেন দাঁড়াও এটা তোকে দেখাচ্ছি। তা আপনি কিছু এভিডেন্স কালেক্ট করে ফেসবুকে পোস্ট করে দিলেন যে আমি এই কোম্পানিতে জব করি, আমার এই কোম্পানি এই এই ধরনের কাজ করে থাকে, এই বিভিন্ন আনইথিক্যাল কাজ করে থাকে, হ্যাঁ, ইলিগাল অ্যাক্টিভিটির সাথে জড়িত, আসেন এটাকে ধরেন। বুঝতে পারছেন? হুম। জি স্যার। হ্যাঁ, এই কাজটাকেই আমরা বলতেছি হচ্ছে হুইসেল ব্লোয়িং। হ্যাঁ, হুইসেল ব্লোয়িং তার মানে হচ্ছে কিছু ডিসগ্রান্টেড কোনো এমপ্লয়ি, হ্যাঁ, যে বেসিক্যালি তার আপার ম্যানেজমেন্টের যেই ম্যানেজমেন্ট সেটাতে সন্তুষ্ট না, এবং সন্তুষ্ট না হওয়ার কারণে সে যখন পাবলিক মিডিয়াতে নিয়ে আসে বিষয়টা, যখন লাইটের সামনে নিয়ে আসে, এই ধরনের অ্যাক্টিভিটি গুলাকে আমরা তখন বলতেছি হচ্ছে হুইসেল ব্লোয়িং। বুঝতে পারছি? জি স্যার। তো পরীক্ষার খাতায় আবার কেউ বাঁশি বাজানো লেখা দিয়ে আসেন না। হ্যাঁ, হুইসেল ব্লোয়িং মানে স্পেশাল এক ধরনের বাঁশি আছে, এটা বাজাইলেই কোম্পানির অনেক প্রফিট হইতে শুরু করে, এটাকে হুইসেল ব্লোয়িং বলে। এটা এরকম লেখেন না কিন্তু। আচ্ছা, ওকে। এবার আসি হচ্ছে ক্লায়েন্ট। তাহলে ক্লায়েন্ট কারা? কাস্টমার মূলত যারা। কাস্টমার। ভেরি 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 গুড। হ্যাঁ, থ্যাংক ইউ।
কাস্টমাররা। তো কাস্টমারদের সাথে কিরকম এথিক্যাল ইস্যু হইতে পারে? প্রথম যে পয়েন্টটা লেখা আছে সেটার নাম হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট বিটুইন আইটি ওয়ার্কার সেলফ ইন্টারেস্ট অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য ক্লায়েন্ট। তো এটার একটা এক্সাম্পল দিলে এরকম বলা যায়, ধরেন যে আপনি একটা গাড়ি কিনবেন, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন। তো আপনার যেহেতু আগে গাড়ি ছিল না এবং এই বিষয়ে খুব একটা নলেজও নাই, তো সেই ক্ষেত্রে আপনি করলেন কি যে একজন বিখ্যাত কার ভ্লগার, তো তাকে বললেন যে ভাই আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাচ্ছি, তো আপনি আমার সাথে একটু থাকেন, আপনি আমাকে একটু রিকমেন্ড করেন কোনটা গাড়ি ভালো বা খারাপ এই বিষয়গুলো। তো গাড়িটা যদি কেনা হয় তখন আমি আপনাকে একটা পেমেন্ট দিব। বুঝতে পারছি গল্পটা? জি স্যার। কনফ্লিক্ট মানে কি আত্মবিশ্বাস টাইপের কিছু? কনফ্লিক্ট কনফ্লিক্ট মানে হচ্ছে কন্ট্রাডিকশন, মানে মানে অনেকটা বলতে বলতে পারেন যে ফ্রিকশন বা মানে আপনি যেটা চাচ্ছেন আমি এটার উল্টাটা চাচ্ছি, এরকম টাইপ। বুঝতে পারছি? সংঘর্ষ, ভালো বাংলা হচ্ছে সংঘর্ষ। হুম, যখন দুইটা জিনিসের মধ্যে কি মারামারি লাগে, হ্যাঁ, এরকমই। এই জিনিসটা কি সংঘর্ষ। হুম, ওই যে ইয়াটা দেখছিলেন যে একটা দুইটা জাহাজে জাহাজে সংঘর্ষ, এই ভিডিওটা দেখছিলেন জি কেউ? স্যার। খুব হাসির না জি ভিডিওটা? স্যার। আমি প্রথম যখন দেখছিলাম প্রায় আধা ঘন্টা যাবত হাসছি। ঠিক আছে, তো লাস্টে দিয়া বলে কি যে জাহাজ জাহাজে বাড়ি খাবে। ওই বাড়ি খাওয়া কনফ্লিক্ট। বুঝতে পারছি? তো যাই হোক, কনফ্লিক্ট বিটুইন দ্য আইটি ওয়ার্কার্স। তো এখন ব্যাপারটা আসতেছে এরকম যে ওই লোকটা তাহলে আপনাকে আহ, একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানির বিনিময়ে সে তার প্রফেশনাল এক্সপার্টিজ আপনাকে লেন্ড করবে, আপনাকে দিচ্ছে। আর এর বিনিময়ে কি আপনি একটা ভালো গাড়ি পাবেন। তো এখন আপনি বিভিন্ন দোকানে দোকানে ঘুরতেছেন, গাড়ি দেখতেছেন, সে বলতেছে না এই গাড়িটার সমস্যা আছে, এই গাড়িটা আগে অ্যাক্সিডেন্ট করছে, এটার এসি ভালো না, এটার ইঞ্জিন ভালো না, এটার ব্যাটারি ডাউন, এরকম নানান প্রবলেম। তো আপনিও খুশি যে যাক এই বিষয়গুলো তো আমি জানতাম না, লোকটারে নিয়ে আসছি দেখে বুঝতে পারতেছি। তো একটু পরে লোকটা বলল যে ভাই আপনি যে এত ঘোরাঘুরি করতেছেন, এত ঘোরাঘুরি না করে এক কাজ করেন, যে আমার মেঝো মামারই গাড়ির দোকান আছে এবং উনি খুব ভালো রিকন্ডিশন গাড়ি বিক্রি করে থাকে। তো আপনি আমার সাথে মেজো মামার দোকানে চলেন, সেখানেই আমি ভালো গাড়ি আপনাকে একটা খুঁজে দিচ্ছি। আচ্ছা, এই জায়গাতেই চলে আসতেছে হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। দেখেন, অ্যাকচুয়ালি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানির জন্য আমার উচিত ছিল বেস্ট গাড়িটাই আমার কাস্টমারকে খুঁজে দেওয়া। কিন্তু সেই ক্ষেত্রে আমি কি করতেছি, আমার মামার দোকানটা রিকমেন্ড করতেছি। কারণটা কি, এখানে আমার একটা ইন্টারেস্ট আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এই ধরনের সিচুয়েশন গুলা যখন অ্যারাইজ করে আমরা এটাকে বলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হুম, কথার কথা ধরেন আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটি খুব শীঘ্রই পার্মানেন্ট ক্যাম্পাসে যাবে। তো স্বাভাবিকভাবে ওখানে অনেক নতুন ল্যাব বানাইতে হবে, তার জন্য অনেকগুলা করে পিসি কেনা হবে। তো এখন কোনো একটা আইটি কোম্পানি যারা এই পিসি সেট আপ করে দিবে, তো তারা বলল যে আপনাদের র্যামের জন্য বাজেট হচ্ছে ৬,০০০ টাকা। সোনারগাঁও ইউনিভার্সিটি বললো আমাদের র্যামের জন্য বাজেট হচ্ছে ৬,০০০ টাকা। তার মানে প্রতি হতে পারে যে আট আট ৮ জিবি একটা র্যামের জন্য তারা ৬,০০০ টাকা করে দিবে। তো এখন কথার কথা যে মনে করেন এই কে শাহজাদ নাকি বা তরিকুল। আচ্ছা, তো এখন তরিকুল ব্র্যান্ডের একটা র্যাম ওই আইটি কোম্পানিটা সাজেস্ট করলো যে তরিকুল ব্র্যান্ডের র্যাম হচ্ছে বাজারে সবচেয়ে ভালো র্যাম, এর চেয়ে ভালো র্যাম আর নাই। হ্যাঁ, এটাই হচ্ছে বেস্ট র্যাম। আসলে কাহিনী কি, এই তরিকুল ব্র্যান্ডের যে র্যামটা সেটা ওই আইটি কোম্পানি নিজেই ইম্পোর্ট করে। বুঝতে পারছি? হুম, জি স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে যে দেখেন আমি তো এই ল্যাবটা বানায় দেওয়ার জন্য আমি একটা পেমেন্ট পাবোই, লাখ লাখ টাকা তো একটা টেন্ডারের খরচ তো আমি নিচ্ছি। তার সাথে সাথে আমি করতেছি কি, আমার নিজের একটা ইন্টারেস্ট, আমার সেলফ ইন্টারেস্টে কিছু ডিসিশন আমার কাস্টমারকে দিচ্ছি। এইটাকেই আমরা বলতেছি হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো এটা বলতে বলতে একটা পয়েন্ট আপনাদেরকে বলি। আপনারা যখন আইটি ইন্ডাস্ট্রিতে যাবেন অথবা এখনো অলরেডি যারা আছেন তারা আরো ভালো বুঝতে পারবেন যে স্যারদের ক্লায়েন্টরা তাদের টাকা পয়সা থাকবে এবং তারা বিজনেসম্যান, অনেক বড় বিচক্ষণ লোক থাকবে, বাট নট নেসেসারিলি তারা আইটি রিলেটেড বিষয়গুলো ভালো বুঝবে।
ব্যাপারটা কি বুঝতে পারছেন? তারা অধিকাংশ ক্ষেত্রে আপনি যেটা সাজেস্ট করবেন বা যেটা রিকমেন্ড করবেন সেটাকেই অ্যাকসেপ্ট করে নিবে। কথাটা কি বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে একজন বিজনেসম্যান তো জানে না যে বাজারে কোন RAM ভালো, কোনটার কি বাস স্পিড হ্যান-ত্যান এগুলো তো সে বুঝে না। এটা আপনি বুঝেন। এখন আপনি যেটা সাজেস্ট করবেন এটাই তার নেওয়ার সম্ভাবনা বেশি। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা আসে যে আমার ক্লায়েন্টের তো আইটি রিলেটেড নলেজ নাই। তো আমি যদি তাকে একটা মনে করেন যে আমার নিজের ইন্টারেস্ট থেকে একটা তরিকুল ব্র্যান্ডের RAM ধরাই দেই, তাইলে এই ক্ষেত্রে আমারও কিছু লাভ হলো। ও ও দেখা গেল যে সে কিন্তু তার বেস্ট RAM-টা পাইলো না। বাজারে যেটা বেস্ট এভেইলেবল RAM-টা ছিল ৳৬,০০০ পাওয়ার মতো, সেটা কিন্তু সে পাইল না। তো এটা একটা ইথিক্যাল ইস্যু বিটুইন আইটি ওয়ার্কার্স অ্যান্ড ক্লায়েন্টস, যে আইটি ওয়ার্কাররা অনেক সময় নিজেদের কোম্পানির সেলফ ইন্টারেস্টে কিছু জিনিস রিকমেন্ড করে থাকে তাদের ক্লায়েন্টকে, যেটা ক্লায়েন্টের দরকার ছিল না। স্যার এখানে একটা কথা আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। আহ, আজকে আমাদের স্যার 9টায় একটা এক্সাম আছে, তো একটু যদি স্যার আগে ফিনিশ করতেন আজকে তাহলে ভালো হতো। ওহো! এক্সাম আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে স্যার আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স, ক্লাস সবই তো নিবো। কিন্তু মেইন ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে নেক্সট উইকে আমাদের কুইজ আছে। বুঝতে পারছেন? জি স্যার। নেক্সট উইকে আমাদের কুইজ হবে। তো আমি একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত পড়ায়া কুইজের সিলেবাসটা বলতে চাচ্ছিলাম। এটা হয়ে গেছে মেইন সমস্যা। তো আম আচ্ছা, আমি আর ২ মিনিট কথা বলি, হ্যাঁ? তারপর আমি কুইজের ব্যাপারে একটু বলি, তারপরে অ্যাটেন্ডেন্স দিয়ে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ? জি স্যার। ওকে। ফ্রড। ফ্রডের বিষয়টা হচ্ছে যে obtaining goods, সার্ভিস অ্যান্ড প্রপার্টি। ফ্রড তো আমরা জানি। ফ্রড মানে হচ্ছে বেসিক্যালি লোক ঠকানো, হ্যাঁ? মানুষকে প্রতারণা করা, বোকা বানানোর মাধ্যমে ফ্রড বানানো। তারপরে জিনিসটা আসতে হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন। মিসরিপ্রেজেন্টেশন মানে হচ্ছে মিসস্টেটমেন্ট অর ইনকমপ্লিট স্টেটমেন্ট অফ এ ম্যাটেরিয়াল ফ্যাক্ট। মানে আপনার কোম্পানি যেটা না সেইটা বলে একটা কাজ নেওয়া। হুম? স্যার যেমন মার্কেটিং কথা, কোম্পানিগুলো এরকম করে হ্যাঁ, বেশ। যেমন কথার কথা যে আমাদের সোনাগ ইউনিভার্সিটি ধরেন ইআরপি। তো আমরা সবাই জানি ইআরপি কিন্তু বেশ ফেয়ারলি এক্সপেন্সিভ একটা সফটওয়্যার, হ্যাঁ? একটা অর্গানাইজেশন উপর বেস করে একটা ইআরপির দাম খুব ইজিলি ২০ লাখ ৩০ লাখ টাকা হয়ে যেতে পারে। তো আপনি কাজ পাওয়ার জন্য আপনি যখন মনে করেন যে কথার কথা আপনি একটা নতুন ইউনিভার্সিটি শুনলেন, এনিথিং ইউনিভার্সিটি, এবং ওই ইউনিভার্সিটিটা তাদের ইআরপি বানাইতে চাচ্ছে। তো আপনি ওদেরকে বললেন, হ্যাঁ, আমি অনেক জায়গায় ইআরপি সাপ্লাই দিছি। এই ইউনিভার্সিটি আমার ক্লায়েন্ট। আমার সবসময় ১০০ জন ইঞ্জিনিয়ার কাজ করে। আমার ডেডিকেটেড টিম আছে, এই আছে, সেই আছে। হ্যাঁ, আমরা বিশাল বড় কোম্পানি। বাংলাদেশের টপ 10 সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানির মধ্যে আমি একটা। ইত্যাদি, ইত্যাদি। এগুলা বলে আপনি ৩০ লাখ টাকার কাজ নিয়ে নিলেন। বুঝতে পারছি? অ্যাকচুয়াল কন্ডিশনটা হচ্ছে আপনি, আপনার বন্ধু আর আপনার চাচাতো বোন রাতের বেলায় বসে, বসে কাজ করে। আপনার কোম্পানির একটা অনলাইন ট্রেড লাইসেন্স আছে শুধু। কোনো অফিসও নাই, কিছুই নাই। তাহলে এটা কি? একটা মিসরিপ্রেজেন্টেশন না? আমার নিজের কোম্পানি সম্পর্কে একটা মিথ্যা কথা বলা হইলো না কাজটা পাওয়ার জন্য? হুম? জি স্যার। হ্যাঁ। তাহলে এই ব্যাপারটাকে আমরা বলতেছি হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন, অর্থাৎ এমনভাবে নিজেকে প্রেজেন্ট করা যেটা আসলে সত্যি না। আর ফাইনালি আসতেছে হচ্ছে ব্রিচ অফ কন্ট্রাক্ট। ব্রিচ অফ কন্ট্রাক্ট মানে হচ্ছে বেসিক্যালি যখন ২ টা পার্টির মধ্যে একটা কন্ট্রাক্ট সাইন হয়, তখন ধরেন কথার কথা সোনাগ ইউনিভার্সিটি আর আরেকটা সফটওয়্যার কোম্পানি তারা করলো যে সোনাগ ইউনিভার্সিটি ৬ মাস তাদেরকে পেমেন্ট করবে, আর ৬ মাসের মধ্যে এই ফিচারগুলো সফটওয়্যার কোম্পানি তাদেরকে ইমপ্লিমেন্ট করে দিবে। এখন কোনো একটা পার্টি যদি তাদের এন্ড মিট করতে ফেইল করে, হ্যাঁ, তাদের যেটা করার কথা ছিল, ধরেন কথার কথা সোনাগ ইউনিভার্সিটি টাকা দিল না, কিংবা তারা ৬ মাসের মধ্যে এই ফিচার গুলা দিল না। ধরেন কথার কথা বলল সোনারগাঁ ইউনিভার্সিটি আমার আমার অ্যাডভাইজিং সিস্টেম লাগবে, রেজিস্ট্রেশন সিস্টেম লাগবে, অনলাইন পেমেন্ট লাগবে, অ্যাটেন্ডেন্স লাগবে, গ্রেড সাবমিশন লাগবে। এই বিষয়গুলা যাতে রেডি থাকে। করতে পারল না। হুম? ওই যে ওইরকম ৩ জন মিলে কোম্পানি। তারা স্বাভাবিকভাবে ৬ মাসে ডেলিভার করতে পারবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে যাবে। তো ব্রিচ অফ কন্ট্রাক্টের মেইন সমস্যাটা হচ্ছে ধরেন আপনার টোটাল কাজটা যদি ১ কোটি টাকার হয়, এমনও হইতে পারে যে ৩ মাস পরেই এই টোটাল কাজটাই তারা বন্ধ করে দিবে। কারণ আপনি ৩ মাসের মধ্যে যে কন্ট্রাক্টটা ছিল সেটা ব্রিচ করছেন। ওরা টোটাল মানে কন্ট্রাক্টটাই বাতিল করে দিতে পারে।
এরকম লিগ্যাল রাইটস কিন্তু কোম্পানির থাকে। তখন অনেক ক্ষতি হয়ে যাবে না? আপনি হয়তো ৩ মাসে ৫ লাখ টাকা পেয়েছেন। আপনার পাওয়ার কথা ছিল ১ কোটি টাকা। বাকি ৯৫ লাখ টাকাই তো আপনি মারা চলে যাচ্ছে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো আমরা আরেকটু আগাইতাম আসলে সময়ের জন্য পারলাম না। আমি একটু কুইজের ব্যাপারে বলি। আমরা কুইজ দিব হচ্ছে এই পর্যন্ত যা পড়লাম তাই। তার মানে হচ্ছে আমাদের লেকচার 1 এ আ একটু অন্য একটা ক্লাসের যাই। হুম, আচ্ছা। তো লেকচার 1 এ আমরা ফার্স্টে পড়ছিলাম হচ্ছে হোয়াট ইজ সিএসআর? সিএসআর বলতে কি বুঝো? হ্যাঁ? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে কি বুঝায়? তো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিভিন্ন ফর্মে হতে পারে। আপনি ডিসকাউন্ট দিতে পারেন, একটা চক্ষু শিবির করলেন, কোনো জায়গায় নিরাপদ পানির ব্যবস্থা করলেন, কোনো জায়গায় একটা প্রাইমারি এডুকেশনের ব্যবস্থা করলেন, সবই তো সিএসআর। বাট আমি পড়াইছিলাম যে সিএসআর মানে এথিক্স ইমপ্রুভ, হ্যাঁ? কোম্পানির ভিতরে এথিক্স ইমপ্রুভ করা অ্যাজ এ সিএসআর অ্যাক্টিভিটি, এটা কেন গুরুত্বপূর্ণ? তো বইয়ে যখন যাবেন, এই বইয়ের আন্ডারে দেখবেন অনেকগুলো ছোট, ছোট পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আমি ক্লাসেও ব্যাখ্যা করছি। তো সেই পয়েন্টগুলো একটু পড়বেন, রিডিং পড়বেন, কোনো কিছুই মুখস্থ করার প্রয়োজন নাই। যাতে ২-১ লাইন নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে লিখতে পারেন। তারপর হাউ টু ইমপ্রুভ এথিক্স ইন ইউর বিজনেস, এটার আন্ডারেও অনেকগুলো পয়েন্ট আছে। এইগুলো পয়েন্টগুলো কোনোটাই মুখস্থ করা দরকার নাই। বুঝতে পারছি? জাস্ট একটু রিডিং পড়বেন, যাতে আইডিয়াগুলো ক্লিয়ার থাকে, টার্মগুলো যাতে সুন্দর মতো লিখতে পারেন। এরপরে আমরা যে জিনিসটা পড়ছি সেটা হচ্ছে ইথিক্যাল ডিসিশন মেকিং। এটা আমরা প্র্যাকটিস করছি না স্যাররা লাস্ট ক্লাসে? জি স্যার। হ্যাঁ। সো এই প্রসেসে একটা প্রশ্ন আসবে, সো একটা প্রবলেম স্টেটমেন্ট লিখবেন। তারপর কিছু সলিউশন দিবেন, যে কোনো একটা সলিউশন পছন্দ করবেন এবং যে কোনো একটা এথিক্যাল অ্যাপ্রোচ, সেটা ভার্চু এথিক্স হইতে পারে, ইউটিলিটেরিয়ান হইতে পারে, কিংবা ফেয়ারনেস হইতে পারে, বা কমন গুড হইতে পারে, যেটা দিয়ে সবচেয়ে ভালো লিখতে পারবে সেটা দিয়েই ব্যাখ্যা করে দেবে। আর চ্যাপ্টার 2 তে আমরা যেহেতু এমপ্লয়ার এবং ক্লায়েন্ট পর্যন্ত পড়তে পারছি, তা আমাদের জন্য এটুকুই। হ্যাঁ, অন্যান্য ক্লাস আমি আরেকটু আগাইতে পারছিলাম, সো ওইগুলা ইনক্লুড করছিলাম, অর্থাৎ প্রফেশনাল রিলেশনশিপস বিটুইন আইটি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়ার্স, ক্লায়েন্টস, এই দুটাই থাকলো। আর আর আইটি ওয়ার্কার্স কনসিডার্ড এজ প্রফেশনালস না, এটা 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 যেহেতু আরেকটু মোর ফার্দার এক্সপ্লেনেশনের দরকার আছে, সো এটাও। তো মোরলেস আমরা বলতে পারি চ্যাপ্টার 1 এর উপরই। হ্যাঁ, আর এখান থেকে ছোট একটা প্রশ্ন হয়তো আমি দিতে পারি, এখান থেকে একটা ছোট প্রশ্ন দিতে পারি। স্যার কুইজ হবে কি রিটেনের মাধ্যমে? আরেকবার একটু বলবেন স্যার, আমি প্রশ্নটা বুঝিনি। বলতেছি কুইজ হবে কি স্যার রিটেনের মাধ্যমে? হ্যাঁ, নির্দিষ্ট রিটেন রিটেন সময়ের একটা, মধ্যে? হ্যাঁ একটা প্রশ্ন আসবে, একটা সার্টেন টাইমের মধ্যে জমা দিবেন, আপলোড করবেন, ওকে ওকে স্যার। হাতে লিখে আপলোড করবেন। এই স্যাররা অনলাইন ক্লাসে অ্যাসাইনমেন্ট পারি তো নাকি সাবমিট করতে? হ্যাঁ হ্যাঁ স্যার, বাড়ি তো হ্যাঁ, স্যার। হ্যাঁ, ওই ওই স্টাইলেই। সো একটা প্রশ্ন আসবে, এটা হাতে লিখে ছবি তুলে পিডিএফ বানাবেন, এবং পিডিএফ বানাবে যে ক্যাম স্ক্যানার দিয়ে, বা অন্য অন্য কোনো কিছু থাকলে পিডিএফ বানায় আপলোড করবেন। তো স্যার সামনের বৃহস্পতিবার ওই ৮টার সময় না? হ্যাঁ হ্যাঁ, ৮টা না, আহ, ওই 7:30টার ভিতরেই। কারণ আপনাদের তো আসলে ও এই আজকে আজকে ৮টা নিয়েছি, কারণ হচ্ছে আমার ওই ক্লাসটা একটু পড়ানো দরকার ছিল, ওদেরও কুইজের কথা তো, একটু ও পড়ানো দরকার ছিল, আচ্ছা এই আচ্ছা। জন্য একটু আমি এক্সটেন্ড করছি। ওদের ক্লাস এমনিও ৮টা পর্যন্ত, বাট কনফ্লিক্ট হয়ে গেছে। স্যার টাইপ করে দিলে হবে না নাকি না শুধু না, হ্যান্ড টাইপ না, রাইটিং? টাইপ না, রিটেন রিটেন, মানে হাতে লিখতে হবে। ওকে 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 স্যার। কারণ আমাদের পরীক্ষার হলে হাতে লিখতে হবে তো, ওই সেম। স্যার এটা জি কি স্যার। A4 সাইজের পেজে লেখা লাগবে? যেই কোনো সাইজে লেখেন, কোনো সমস্যা নাই। ওই ক্যাম স্ক্যানারে ঠিক মতো ছবি তুলে পিডিএফ বানায় আপলোড করবে, সময় মতো আপলোড করতে ওকে স্যার। পারলেই হবে। সো লেখার জন্য, আপলোডের জন্য সময় দেওয়া হবে। হ্যাঁ, সো এরপরে ওই সাবমিশন যদি অফ হয়ে যায়, এরপরে কিন্তু আমি ইমেল বা হোয়াটসঅ্যাপে কোনো সাবমিশন নিব না। বুঝতে পারছি? স্যার অনেকে হয়তো আমাদের হচ্ছে কাজের ক্ষেত্রে একটু বাইরে থাকার লাগে, যদি আমি ইন সময় দিব। কেস যদি একটু একটু আমি বলি, হ্যাঁ হ্যাঁ লেখা একটু যদি যদি 30 মিনিট থাকে, আপনি 40 মিনিট সময় পাবেন, এরপর আর টাইম দিব না। ওকে স্যার। বুঝতে ওকে পারছেন? স্যার, থ্যাংক ইউ। এরকম টাইপ, মানে আমি 5-10 মিনিট সময় দিব শুধু আপলোডের জন্য, আর লেখার জন্য তো আলাদা সময় থাকবে। তো এইরকমই। তাহলে আমাদের কুইজ হবে নেক্সট বৃহস্পতিবার, নেক্সট ক্লাসে। টপিকগুলো আমি এখনই লিখে দিচ্ছি ক্লাসে, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।
33 F1। আচ্ছা, আজকে যতটুকু পড়াইছি কোশ্চেন কনফিউশন, আজকে যতটুকু পড়লাম, অঙ্কুর ডেজমন্ড মন্ডল, আরাফাত হোসেন, মোসাদ্দেক হোসেন, তৌসিফ আলম, ইয়েস স্যার। মনিরুল ইসলাম, মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রেজেন্ট স্যার। তরিকুল হাজরা, ইয়েস স্যার। আমির ফয়সাল, প্রেজেন্ট স্যার। রাহিকিম মাকতুম স্যার। আছেন? আচ্ছা আচ্ছা। সাখাওয়াত হোসেন, প্রেজেন্ট স্যার। রাবিয়া আফরিন, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ সাজেদ, ইয়েস স্যার। হাফিজুর রহমান, মুন্না মিয়া, প্রেজেন্ট স্যার। শাহাদাত হোসেন বাপ্পি, মিঠুন ব্যাপারী। প্রেজেন্ট স্যার। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? প্রেজেন্ট স্যার আছি তো। মিঠুন ব্যাপারী? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলিফা আক্তার, ইয়েস স্যার। উপমা রয়। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। মুস্তাকিম হাসান, প্রেজেন্ট স্যার। আলামিন ইসলাম, প্রেজেন্ট স্যার। আসাদুজ্জামান সিয়াম, সালেহ আহমেদ। প্রেজেন্ট স্যার। আচ্ছা, আসাদুজ্জামান আছে, সালেহ আহমেদ, ইমন শেখ, মেহেদী হাসান তুষার, ইয়েস স্যার। আবু বকর সিদ্দিক, জেসিয়া জান্নাত মৌসুমী, ইয়েস স্যার। মোসাম্মদ ফারিয়া জান্নাত ইরা। ইয়েস স্যার। ওকে, কারো মিস গেছে প্রেজেন্ট বা আগে ছিল এরকম কেউ? আচ্ছা, তাহলে কুইজ বা এই রিলেটেড কোনো কোশ্চেন, কোনো কনফিউশন কারো? আমি তোমাকে কি বলতেছি? আমি ক্লাস করতেছি। হুম, কারো কোনো কোশ্চেন কনফিউশন না স্যার, না স্যার। বা আগের কোনো টপিক বুঝি নাই এরকম? ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।